হ্যালো রেসলিং লাভার্স, কি অবস্থা সবার? স্বাগত সবাইকে রেসলিং লাভার্স নেটওয়ার্কের আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। ডিয়ার অডিয়েন্স, এই ভিডিওতে বর্তমান সময়ে রেসলিং জগতে কিছু হট টপিক এবং ম্যাসিভ কিছু নিউজ আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব। আসলেই কিন্তু এই ভিডিওতে দারুণ কিছু আপডেট থাকছে, যেই আপডেটগুলো জানার পরে আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন, কারণ এই আপডেটগুলো দেখার পরে আমি নিজেই কিন্তু অবাক হয়েছি এবং মনে মনে শুধু একটা কথাই বলতেছি যে এগুলো যেন আসলেই ঘটে। তো যাই হোক, ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ওয়েল, আজকের ভিডিওর প্রথম আপডেটটা হলো গ্রেটেস্ট অফ অল টাইম 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জন সিনাকে নিয়ে। এখন থেকে বেশ কিছুদিন আগে কোন একটা ভিডিওতে আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে ডাব্লিউডাব্লিউ কোম্পানি কিন্তু প্ল্যানিং করতেছে জন সিনাকে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন করা হবে, তাকে গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন করা হবে। আর তাছাড়া অলরেডি কিন্তু আগামী মাসে দুইটা মানডে নাইট শোতে জন সিনাকে অফিসিয়াল করা হয়েছে, একটা হলো 10 তারিখে আর একটা হলো 17 তারিখে। তো দুইটা শোতে যেহেতু জন সিনাকে কনফার্ম করা হয়েছে, তো এখানে ছোটখাটো কোনো ম্যাচ হলেও হতে পারে। আবার এই ম্যাচগুলোর পাশাপাশি ডমিনিক মিস্টিরিওর সঙ্গে জন সিনার একটা গল্প বিল্ড আপ করা হতে পারে, এবং এই গল্পের ভিত্তিতে আমরা 2025 সালের সার্ভাইভাল সিরিজে জন সিনা এবং ডমিনিক মিস্টিরিওর মধ্যে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য একটা ম্যাচ দেখতে পাবো, যেখানে জন সিনা ডমিনিক মিস্টিরিওকে হারাবে এবং সে নতুন ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হবে, সে গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হবে। জন সিনাকে কিন্তু 16 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন থেকে 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বানানো হয়েছে। এটা কিন্তু জন সিনাকে ওনার করা হয়েছে। জন সিনার এই যে 20-25 বছরের ক্যারিয়ার, সেখানে সে কিন্তু একবারও ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হয়নি। আর এখন সে যেহেতু রিটায়ার করছে, তাকে এত ভালো একটা রিটায়ারমেন্ট ট্যুর দেওয়া হচ্ছে। এটা অন্য কথা যে রিটায়ারমেন্ট ট্যুরে আমরা ভালো কিছু দেখতে পাইনি, সেটা অন্য বিষয়, তবে তাকে তো ওনার করা হয়েছে, 1 বছরের একটা রিটায়ারমেন্ট ট্যুর দেওয়া হয়েছে। তো এত কিছু কোম্পানি তাকে দিল, আর তাকে যদি একবার ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন বানানো না হয়, তাকে যদি একবার গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন বানানো না হয়, তাহলে কিন্তু জন সিনা কখনোই বলতে পারবে না যে আমি আমার ক্যারিয়ারে এত কিছু করেছি, কিন্তু সে একবারও বলতে পারবে না যে আমি কোম্পানিতে একবারও গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হয়েছি। তো এটা কিন্তু জন সিনাকে ওনার করা হবে। সার্ভাইভাল সিরিজে জন সিনা এবং ডমিনিক মিস্টিরিওর মধ্যে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ করা হবে, এবং সেখানে জন সিনাকে ওনার করে তাকে কিন্তু ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন বানানো হবে, তাকে কিন্তু গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন বানানো হবে। আর অনেকেই বলতে পারেন যে ডমিনিক মিস্টিরিও জন সিনার কাছে হারবে, এটা তেমন বড় কোনো বিষয় নয়। জন সিনা, রোমান রেইন্স, ব্রক লেসনার এই সকল রেসলারদের কাছে ম্যাচ হারা মানেও অনেক বড় একটা প্রাপ্তি। আর তাছাড়া ডমিনিক মিস্টিরিওর কাছে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ আছে বলেই সে জন সিনার ফেয়ারওয়েল টুরে, তার রিটায়ারমেন্ট টুরে জন সিনার এগেনস্টে একটা ম্যাচ পাচ্ছে, যেটা অনেক বড় বড় সুপারস্টার কিন্তু পাচ্ছে না। তো এখানে কিন্তু বলা যায় যে ডমিনিক মিস্টিরিওর কপালটা অনেক ভালো, তার কাছে আইসি চ্যাম্পিয়নশিপটা আছে। আর তাছাড়া এটাই কিন্তু পারফেক্ট সময়, তার কাছে কিন্তু ট্রিপল এ চ্যাম্পিয়নশিপও আছে। সে যদি ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপটা হারে, তারপরেও কিন্তু তাকে ফাঁকা ফাঁকা মনে হবে না। তো এটা কিন্তু প্রায় 100% কনফার্মই হয়ে গেছে যে 2025 সালের সার্ভাইভাল সিরিজে জন সিনাকে ওনার করে তাকে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ দেওয়া হবে, তাকে গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন করা হবে। এবং এই চ্যাম্পিয়ন থাকা অবস্থায় আমরা কিন্তু ডিসেম্বরের 13 তারিখে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে জন সিনার ম্যাচ দেখতে পাবো। জন সিনার যে লাস্ট ম্যাচ হবে, সেটা কিন্তু একটা টাইটেলের জন্য ম্যাচ হবে। এখন তার অপোনেন্ট গান্থার হতে পারে কিংবা এজ হতে পারে। অনেকেই বলতে পারেন যে এজের নামটা কেন নিলাম, তো এটার পেছনেও কিন্তু একটা কারণ আছে, যেটা এই আপডেটের পরের আপডেটেই দিয়ে দিচ্ছি, সমস্যা নাই। আর আমি তো এর জন্যই ভিডিওতে বলেছি যে মনে মনে কিন্তু আমি চাচ্ছিলাম যে এটা যেন আসলেই ঘটে। তো বিষয়টা হলো যে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে জন সিনা কিন্তু ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপটা ডিফেন্ড করবে তার অপোনেন্টের এগেনস্টে, এবং সেখানে কিন্তু সে হারবে, কারণ লাস্ট ম্যাচে সে তো আর চ্যাম্পিয়নশিপটা নিয়ে যাবে না, তাকে কিন্তু হারতেই হবে। আর তাছাড়া নাটালিয়াও কিন্তু রিসেন্টলি বলেছে যে জন সিনা হলো একজন জেন্টলম্যান, সেটা শেষ ম্যাচটা এমনিতেই হারতো, সেটা চ্যাম্পিয়নশিপ থাকুক কিংবা না থাকুক, সেটা লাস্ট ম্যাচে তার অপোনেন্টকেই বড় দেখিয়ে সে কিন্তু চলে যাবে, সে কিন্তু বিদায় নিবে। তো আসলেই কিন্তু জন সিনা হারবে। তবে এখানে ভালো বিষয় এটাই যে জন সিনাকে কিন্তু গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন করা হচ্ছে। এবার আসি, আমি জন সিনার লাস্ট অপোনেন্ট হিসেবে গান্থারের পাশাপাশি এজের নামটা কেন নিলাম। তো এজের নামটা নেওয়ার পেছনে কিন্তু একটা কারণ আছে। তো বিষয়টা হলো রিসেন্টলি কিন্তু আন্ডারডেকে নিয়ে কিন্তু একটা ঝামেলা চলতেছে ডাব্লিউডাব্লিউ কোম্পানি এবং এইডব্লিউ কোম্পানির মধ্যে। আই থিঙ্ক অনেকেই এই বিষয়টা জানেন। তো বিষয়টা হলো, প্রথমে আন্ডারডে কিন্তু ডাব্লিউডাব্লিউ তে ছিল, এরপরে সে এইডব্লিউ তে গেল, এরপরে সে আবারও ডাব্লিউডাব্লিউ তে আসলো, আবারও তাকে কোম্পানি থেকে ফায়ার করা হলো আন্ডারডের ভুলের
ভুলের কারণে এরপরে আন্ড্রাডে কিন্তু AEW কোম্পানিতে চলে গেছে 1 মাসের মধ্যেই। তবে কথা কিন্তু এটা ছিল না, কোম্পানি হয়তোবা এই বিষয়টা আগে ভাগে রিভিল করেনি। তবে বিষয়টা এরকম যে WWE কোম্পানি থেকে কোনো রেসলারকে যখন ফায়ার বা বের করা হয় তখন কিন্তু 90 দিন সে অন্য কোনো কোম্পানিতে পারফর্ম করতে পারবে না। তবে আন্ড্রাডে কিন্তু 1 মাসের মধ্যে AEW কোম্পানিতে পারফর্ম করেছে, সে কিন্তু ডেবিউ করেছে আবারও নতুন করে। তো এই বিষয়টা কিন্তু WWE কোম্পানির পছন্দ হয়নি। তো কোম্পানি কিন্তু বলেছে যে তুমি তো 90 দিন পারফর্ম করতে পারবে না অন্য কোনো কোম্পানিতে, তুমি কিভাবে AEW কোম্পানিতে গেলে। তো এটা নিয়েই কিন্তু একটা ঝামেলা চলতেছে। আর তাছাড়া এখানে সব থেকে বড় কথা হলো এই যে 90 দিনের নিয়মটা, এটা যদি কোনো রেসলার অমান্য করে তাহলে রিসেন্ট যে রুলস WWE কোম্পানির সেই অনুযায়ী তাকে কিন্তু 1 বছর কোনো কোম্পানিতে পারফর্ম করার অনুমতি দেওয়া হবে না। মানে প্রথমে তো 90 দিন, তবে কেউ যদি এই নিয়মটা ভঙ্গ করে তাহলে 1 বছর সে কিন্তু অন্য কোনো কোম্পানিতে পারফর্ম করতে পারবে না, অন্য কোনো কোম্পানিতে সে কিন্তু ডেবিউ করতে পারবে না। তো 1 বছর এটা কিন্তু অনেক বড় একটা সময় হয়, এটা কিন্তু অনেক লম্বা একটা ডেট। একে তো তার ক্যারিয়ারের জন্য এটা অনেক বড় একটা ইমপ্যাক্ট ফেলাবে, তার উপরে ফিনান্সিয়াল দিক থেকেও কিন্তু আন্ডারের অনেক বড় একটা সমস্যা হতে পারে। তবে এই যে বিষয়টা, এটা কিন্তু কোম্পানি কোনো না কোনোভাবে ঠিকই মিটমাট করে নিবে, কারণ একজন রেসলার কোনো কোম্পানিতে 1 বছর পারফর্ম করতে পারবে না, এটা কিন্তু হতে পারে না। কোম্পানি কিন্তু একজন রেসলারের উপরে এতটা করা হতে পারে না। তো এখানে কিছু একটা করে আন্ড্রাডেকে কিন্তু নিশ্চয়ই একটু ছাড় দেওয়া হবে। আর এখানে সব থেকে মজার বিষয় হলো আন্ড্রাডের এই বিষয়টাকে নিয়ে কিন্তু লেটেস্ট একটা রুমার্স বেরিয়েছে, যে রুমার্স বা যে আপডেটে বলা হচ্ছে যে আন্ড্রাডের এই 90 দিন বা 1 বছরের যে বিষয়টা, এটা কিন্তু WWE কোম্পানি মাফ করে দিবে। আন্ড্রাডে কিন্তু আবারও AEW কোম্পানিতে পারফর্ম করতে পারে সময়ের আগে। তবে এখানে বিষয়টা হলো এটার জন্য কিন্তু সিক্রেট একটা ডিল হবে AEW এবং WWE কোম্পানির মধ্যে। আর এই সিক্রেট ডিলটা হলো আপনারা রিপোর্টে দেখতে পাচ্ছেন। তো এখানে বলা হচ্ছে যে আন্ডারের বিষয়টা WWE কোম্পানি মাফ করে দিবে, তাকে ছাড় দিবে। তবে এর বিনিময়ে এজকে 1 রাতের জন্য WWE কোম্পানিতে আসতে হবে, জন সিনার এগেইনস্টে একটা ম্যাচের মধ্যে পারফর্ম করতে হবে। আমি তো বলি যে যদি এজকে 1 রাতের জন্য WWE কোম্পানিতে নিয়ে আসা হয় আর এর বিনিময়ে যদি আন্ডারের ছাড় পেয়ে যায়, তাহলে ভাই এটা করো। এটা আন্ডারের জন্য ভালো, এটা জন সিনার জন্য ভালো, এজের জন্য ভালো, আমরা যারা ফ্যান্স আছি আমাদের জন্য ভালো। আন্ডারেও ছাড় পেয়ে গেল, জন সিনার সঙ্গে এজের একটা লাস্ট ম্যাচ হয়ে গেল, আমরা আমাদের ড্রিম ম্যাচ দেখতে পেলাম। তো এটা কিন্তু সব দিক থেকেই ভালো। এখন জানি না এটা কতটা সত্য, তবে যেহেতু রিপোর্টে এরকম বলা হচ্ছে, রুমার্স এরকম বলা হচ্ছে, এর জন্য কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবং সত্যি বলতে মনে মনে আমি চাচ্ছি যে এটা যেন আসলেই করা হয়। এরপরের আপডেটটা হলো দ্য ভিশনকে নিয়ে, সেথ রলিন্সকে নিয়ে, ওমসকে নিয়ে, ব্রক লেসনারকে নিয়ে এবং রোমান রেইন্সকে নিয়ে। এই আপডেটটা কিন্তু অনেক বড়, তবে ছোট্ট করে বলবো এই একটা আপডেটের মধ্যে কিন্তু অনেকগুলো বিষয় আছে। তো প্রথমত দ্য ভিশন কিন্তু সেথ রলিন্সের সঙ্গে বিট্রে করেছে, এটা কিন্তু আমরা সকলেই দেখতে পেয়েছি। আর এই বিষয়টা কিন্তু বেকি লিঞ্চ একটা টুইট করে বলে যে আমি 1 সপ্তাহ ছিলাম না আর তার মধ্যে তোমরা এত কিছু করে নিলে। তো এই যে টুইটটা, এটা নিচে কিন্তু ওমস একটা কমেন্ট করে যে আমার সার্ভিস কিন্তু অ্যাভেলেবেল আছে তোমাদের জন্য। তো এরপরে বেকি লিঞ্চও কিন্তু রিপ্লাই করে যে এই বিষয়টা নিয়ে ভেবে দেখি। তো বেকি লিঞ্চ যদি আসলেই ওমসকে নিয়ে আসে এই গল্পের মধ্যে, তাহলে কিন্তু এই গল্পের মধ্যে একটা ভিন্নতা চলে আসবে। এই গল্পের মধ্যে যে ইন্টারেস্ট, এটা কিন্তু 1000 গুণ বেড়ে যাবে, কারণ ওমসকে কিন্তু WWE কোম্পানি একটা অ্যাট্রাকশন হিসেবে ব্যবহার করে। আর ওমস এই গল্পের মধ্যে আসলে আমরা কিন্তু এই গল্পের মধ্যে ভিন্ন একটা অ্যাঙ্গেলও দেখতে পাবো। তো প্রথমত দেখেন মানডে নাইট শোতে ব্রনসন রিড এবং ব্রন বেকার যে ডমিনেশন শুরু করেছে, তাদের সামনে কেউ কিন্তু টিকতেই পারতেছে না। তো বেকি লিঞ্চ যদি এখানে ওমসকে নিয়ে আসে সেথ রলিন্সের হয়ে, তাহলে ব্রনসন রিড এবং ব্রন বেকার কিন্তু ওমসের সামনে তেমন একটা পাত্তা পাবে না। এটা কিন্তু এই গল্পকে আরো আকর্ষণীয় করে তুলবে। আর এরপরে একটা ভিন্ন অ্যাঙ্গেল এরকম হতে পারে, অনেকেই বলতেছেন যে ব্রক লেসনার দ্য ভিশনের লিডার হয়ে আসবে। সেথ রলিন্স এখন মানডে নাইট শোতে নেই, ব্রক লেসনার তো আসবেই। তো ব্রক লেসনার আসলে কিভাবে দ্য ভিশনের সঙ্গে জয়েন করবে, তো এটাও কিন্তু একটা দেখার বিষয়। আর ব্রক লেসনার যে মানে রেসলার, সে কিন্তু কোনো স্টেবলে বা কোনো টিমের হয়ে পারফর্ম করে না। তবে তারপরেও কিন্তু ব্রক লেসনারকে এই গল্পের মধ্যে, এই টিমের মধ্যে নিয়ে আসার একটা অ্যাঙ্গেল এরকম হতে পারে। তো বিষয়টা আমি পরিষ্কারভাবে বলতেছি। তো বিষয়টা দেখেন, বেকি লিঞ্চ হয়তো বা ওমসকে নিয়ে আসলো, ওমসকে নিয়ে আসার পরে ব্রনসন রিড এবং ব্রন বেকার তারা কিন্তু ওমসের সামনে সেরকম কোনো পাত্তা পাবে না। তো এর জন্য পল হেইম্যান কি করবে, ব্রক লেসনারকে একটা কল করবে। ব্রক লেসনারের সঙ্গে কিন্তু অলরেডি ওমসের একটা ফিউড হয়েছে, আমরা রেসলমেনিয়াতে ম্যাচ দেখতে পেয়েছি। তো কি করতে পারে যে পল হেইম্যান ব্রক লেসনারকে নিয়ে আসলো, ব্রক লেসনারকে নিয়ে আসার পরে ব্রক লেসনার এবং ওমসের মধ্যে একটা আলাদা করে ফিউড হলো এই ভিশনের গল্প থেকেই, এবং যার কারণে হয়তো বা রেসলমেনিয়া 42 তে আমরা আবারও
ওমোস এবং ব্রক লেসনারের মধ্যে একটা ম্যাচ দেখতে পেলাম। এটা কিন্তু অনেক বড় একটা অ্যাট্রাকশন হিসেবে কাজ করবে। এই ম্যাচটা করা হলে ডেফিনেটলি এটা কিন্তু অনেক বেশি নাম্বারস ড্র করবে, তো যেটা কিন্তু কোম্পানির জন্য ভালো। আর ওমোসও কিন্তু ভালো একটা বুকিং পেয়ে যাবে। সে কিন্তু এখনো কোম্পানির সাথে আছে, তবে কোম্পানি বা ট্রিপল এইচ কিন্তু ওমোসকে ভালোভাবে ব্যবহার করছে না, মানে ব্যবহারই করছে না, তাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো এতে করে কিন্তু অনেকগুলো বিষয় হয়ে গেল। সেথ রলিন্সও একটু শক্তি পেয়ে গেল, ব্রনসন রিড এবং ব্রন ব্রেকার তারা কিন্তু ওমোসের সামনে পারফর্ম করতে পারবে। এতে করে ওমোস এবং ব্রক লেসনারের মধ্যে যে পুরনো একটা ফিউড ছিল, একটা ম্যাচ হয়েছে, তো সেই বিষয়গুলো কিন্তু আমরা আবারও দেখতে পাবো। আমরা কিন্তু ভিন্নতা দেখতে পাবো, যেটা কিন্তু দ্য ভিশন বা সেথ রলিন্সের যে গল্পটা, এটা কিন্তু আরো আকর্ষণীয় হয়ে উঠবে। আর তাছাড়া সেথ রলিন্সের ইনজুরির বিষয়টা নিয়ে কিন্তু অ্যাডাম পিয়ার্স কথা বলেছে। আগামী মানডে নাইট রতে কিন্তু অ্যাডাম পিয়ার্স নিজেই আসবে এবং সে নিজে এসে বলবে যে সেথ রলিন্সের ইনজুরিটা কি রকম সিরিয়াস, সেথ রলিন্সের টাইটেলের সঙ্গে কি হবে। যেহেতু অ্যাডাম পিয়ার্স আসবে, হয়তোবা অ্যাডাম পিয়ার্স এসে বলবে যে সেথ রলিন্স আর তার টাইটেলটা ডিফেন্ড করতে পারবে না, হয়তোবা সেথ রলিন্সের টাইটেলটা রিলিঙ্কুইশ করা লাগতে পারে। তো এরকম কোন একটা বিষয় কিন্তু হতে পারে। যেহেতু অফিসিয়াল শেষে এই বিষয়ে আপডেট দিবে, তো আগামী মানডে নাইট র দেখলেই কিন্তু আমরা সেথ রলিন্সের বিষয়টা একেবারে ক্লিয়ার হয়ে বুঝতে পারবো। আর তাছাড়া রিসেন্টলি কিন্তু ডেভ মেলজার আপডেট দিয়েছে যে রেসলম্যানিয়া 42 তে সেথ রলিন্স কিন্তু কম্পিট করতে পারবে না। সেথ রলিন্সকে কিন্তু সার্জারি করতেই হবে, আর সার্জারি একবার করা হলে রেসলম্যানিয়া 42 পরেও অনেক সময় লাগতে পারে সেথ রলিন্সের আবারও রিকভার হতে। তো রেসলম্যানিয়া 42 হয়তোবা সেথ রলিন্সের মিস করা লাগতে পারে। রোমান রেইন্স এবং সেথ রলিন্সের মধ্যে যে ড্রিম ম্যাচটা আমরা দেখতে পেতে চাচ্ছিলাম, সেটা হয়তোবা আর হবে না। তো ব্রন ব্রেকারের সঙ্গে হয়তোবা রোমান রেইন্সের ম্যাচ হতে পারে, পসিবলি এটা ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য হতে পারে। আবার সিএম পাঙ্কের সঙ্গেও রোমান রেইন্সের ম্যাচ হতে পারে। আবার হয়তোবা এমন একটা বিষয় হলো, আমি কিন্তু বারবার বলতেছি, অনেকগুলো ভিডিওতে বলেছি আই থিঙ্ক, যে 2026 সালে রয়্যাল রাম্বলটা কিন্তু রোমান রেইন্স জিততে পারে এবং রোমান রেইন্স জিতে সে কিন্তু কডিকেও চ্যালেঞ্জ করতে পারে। তাদের মধ্যে কিন্তু কোনো রিম্যাচ হয়নি, তো এই রিম্যাচটা কিন্তু আমরা আবারও দেখতে পেতে পারি। রোমান রেইন্স কিন্তু তার আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপটা আবারও নিজের দখলে নেওয়ার চেষ্টা করতে পারে। এই বিষয়গুলো নিয়ে আমাদের দ্বিতীয় চ্যানেলে কিন্তু কথা বলেছি, একটা রিসেন্টলি ভিডিও আপলোড করেছি, যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনারা যারা দেখেননি দেখে নেবেন, এন্ড স্ক্রিনেও লিঙ্ক থাকবে। তো বিষয়টা কিন্তু এখানে এটাই, আমি কিন্তু এই একটা আপডেটের মধ্যে ব্রক লেসনার, ওমোস, দ্য ভিশন, সেথ রলিন্স এবং রোমান রেইন্স সকল বিষয়গুলো কিন্তু আপনাদেরকে ছোট্ট করে বোঝানোর চেষ্টা করেছি। আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন। এরপরের স্টোরি হলো ইলিয়া ড্রাগানভকে নিয়ে। গত স্ম্যাকডাউনে কিন্তু ইলিয়া ড্রাগানভ রিটার্ন করে এবং সে কিন্তু রিটার্ন করেই স্যামি জেনকে হারিয়ে সে কিন্তু নতুন ইউএস চ্যাম্পিয়ন হয়ে গেছে। তো এই বিষয়টা নিয়ে অনেকেই কিন্তু অখুশি যে স্যামি জেনকে এত দ্রুত হারানো হলো। তো বিষয়টা হলো স্যামি জেনকে হারানো হয়েছে, এর জন্য হয়তোবা স্যামি জেনকে খুব শীঘ্রই হয়তোবা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন করা হতে পারে। সে যদি ইউএস চ্যাম্পিয়নশিপটা না হারতো, তাহলে সে পরবর্তী ধাপের দিকে কিভাবে যেত। তাকে কিন্তু এই অল্প সময়ের মধ্যে প্রথমে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ দেওয়া হলো, এরপর তাকে কিন্তু ইউএস চ্যাম্পিয়ন করা হয়েছে। তো স্যামি জেনকে হয়তোবা সামনের দিকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন করা হতে পারে। আর স্যামি জেন যে মানে রেসলার, সে কিন্তু একবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়া ডিজার্ভ করে। আর যেহেতু রেসলম্যানিয়া 43 বা 2026 সালে রয়্যাল রাম্বল এগুলো যেহেতু সৌদি আরব থেকে হচ্ছে, তো স্যামি জেনকে নিয়ে ভালো কিছু একটা হবে, অন্তত দেখানোর জন্য করে হলেও কিন্তু স্যামি জেনকে নিয়ে ভালো কিছু একটা করা হবে বলে আশা করছি। তবে এই আপডেটটা কিন্তু স্যামি জেনকে নিয়ে নয়, এই আপডেটটা হলো ইলিয়া ড্রাগানভকে নিয়ে। তো কোম্পানির কিন্তু ইলিয়া ড্রাগানভকে নিয়ে ম্যাসিভ প্ল্যানিং আছে। তাকে রিটার্ন করিয়েই যেহেতু ইউএস চ্যাম্পিয়ন করানো হয়েছে, তো কোম্পানি কিন্তু আসলে ইলিয়া ড্রাগানভকে নিয়ে ভালো কিছু একটা প্ল্যানিং করেছে। এটা কিন্তু আমি গতকালকে রিভিউ ভিডিওতেও বলেছি। তো বিষয়টা হলো 2026 সালে কিন্তু ইলিয়া ড্রাগানভকে ম্যাসিভ একটা বুকিং দেওয়া হবে। আর তাছাড়া ইলিয়া ড্রাগানভ কিন্তু আসলেই ভালো মানের একজন রেসলার, তাকে ফ্যান্সরা পছন্দ করে, তার রেসলিং স্কিল ভালো। তো সব দিক থেকে ইলিয়া ড্রাগানভ কিন্তু ভরসা করার মতো একজন রেসলার। তাকে যদি কোম্পানি ভালোভাবে ব্যবহার করে, তাহলে সেও কিন্তু কোম্পানির ফিউচার হতে পারে। ইলিয়া ড্রাগানভের মধ্যে কিন্তু আসলে পোটেনশিয়াল আছে। তো এখানে মূল বিষয়টা এটাই যে ইলিয়া ড্রাগানভকে ভালো একটা বুকিং দেওয়া হবে। কোম্পানির ইলিয়া ড্রাগানভকে নিয়ে ম্যাসিভ একটা প্ল্যানিং আছে। 2026 সালে ইলিয়া ড্রাগানভকে নিয়ে আমরা আরো ভালো কিছু বা আরো বড় কিছু দেখতে পাবো। এরপর আজকের ভিডিওর সর্বশেষ আপডেটটা হলো এজে স্টাইলসকে নিয়ে। ইতিমধ্যে আমরা সকলেই কিন্তু জেনে গিয়েছি যে 2026 সালে কিন্তু এজে স্টাইলস রিটায়ার করছে। তো এজে স্টাইলস এর এই যে এই রিটায়ারমেন্টকে নিয়ে কিন্তু
একটা টুর্নামেন্ট বা স্পেশাল কিছু একটা করার কথা কিন্তু কোম্পানি ভাবছে। জন সিনার মতো 1 বছরের রিটায়ারমেন্ট ট্যুর হয়তো বা হবে না, এটা হয়তো বা সম্ভব না, তবে এজে স্টাইলসকে নিয়ে কোম্পানি ভালো কিছু একটা প্ল্যানিং করছে। অন্তত তাকে নিয়ে আমরা বেশ কিছু ড্রিম ম্যাচ দেখতে পাবো আগে থেকে, হয়তো বা এগুলা অফিসিয়াল করা থাকতে পারে, অথবা স্পেশাল কিছু একটা কোম্পানি কিন্তু প্ল্যানিং করতেছে। এখন আন্দাজ করা যাচ্ছে না যে এটা অ্যাকচুয়ালি কি হবে, তবে হয়তো বা ছোট একটা রিটায়ারমেন্ট ট্যুর হতে পারে, লাইক 3-4 মাস বা 5-6 মাসের মতো রেসলম্যানিয়া 42 কিংবা সামারস্ল্যামের আশেপাশে। যেহেতু এজে স্টাইলস রিটায়ার করবে, তো এই 5-6 মাসের মধ্যেই কিন্তু কোম্পানি এজে স্টাইলসকে নিয়ে স্পেশাল কিছু একটা করবে। অন্তত নর্মাল ভাবে কিন্তু এজে স্টাইলসকে রিটায়ার করানো হবে না, তাকে নিয়ে যে কোম্পানি স্পেশাল কিছু একটা করার কথা ভাবতেছে, এটাই কিন্তু একটা গুড নিউজ। এজে স্টাইলসের যে লেগাসি, এজে স্টাইলস যে মানে রেসলার, সে কিন্তু ডিজার্ভ করে। জন সিনার মতো এত বড় একটা রিটায়ারমেন্ট ট্যুর দেওয়া তাকে না হলো, অন্তত স্পেশাল কিছু একটা করা হলো, যাতে করে আমাদের মনে হয় যে কোম্পানি এজে স্টাইলসকে কিছু একটা দিয়েছে। আমি তো চাই যে কিছু দেখ বা না দেখ, তার এই যে 5-6 মাস বা 7-8 মাস বা যে সময়টা আছে, এই সময়ের মধ্যে এজে স্টাইলসকে আরো একবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন করা উচিত। সে কিন্তু আরো একবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়া ডিজার্ভ করে, এটা কিন্তু তাকে দেওয়া উচিত বলে আমি মনে করি। তাকে অন্য কিছু দেওয়া হোক বা না হোক, তাকে কিন্তু ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন করা এটা কিন্তু অনেক বেশি জরুরি। আমি তো চাই তাকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন করা হোক। তো এজে স্টাইলসের যে রিটায়ারমেন্ট, এই যে 5-6 মাস মতো সময় আছে, তো এই বিষয়টা আপনারা কিভাবে দেখতে চান? এজে স্টাইলসকে নিয়ে কি করলে ভালো হবে? অবশ্যই কিন্তু এই ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন। তো ডিয়ার অডিয়েন্স, এই ভিডিওটা এ পর্যন্তই ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।